নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা যেমনটা জানেন, গত পর্বেই আমরা এসে পৌঁছেছিলাম গরুবাথানের একদম কাছে কালিম্পংয়ের একটা ছোট্ট সুন্দর গ্রাম পাপড়খেতিতে। আজই এখানে আমাদের শেষ দিন, একটু পরেই আমরা চেক আউট করব। পাহাড়ে এলেই যাওয়ার দিন মনটা খুব খারাপ লাগে। বর্ষার পাহাড় বড্ড মায়াবী। মেঘের এই খেলাটা দেখব বলেই একটা দিন এই আরামের জায়গায় আসা। শুধু খাওয়া দাওয়া হবে, চেয়ারে বসে থাকা হবে, কিছু ছবি তোলা হবে, আর অনেক ছবির কালেকশন থেকে যাবে আপনার মোবাইল কিংবা ক্যামেরার গ্যালারিতে। মাঝে মাঝে যে কোনো সময় মেঘ আসবে, যে কোনো সময় বৃষ্টি আসবে, আবার রৌদ্রও কিন্তু তার সাথে পাল্লা দিয়ে আপনার সাথে লুকোচুরির খেলাটা খেলবে। জায়গাটা যেহেতু অনেকটা বড়, তাই এই খেলাটা আরও ভালো বোঝা যায়। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, কিছু সেকেন্ড আগেই সেখানে ছিল রৌদ্র, এখন মেঘ। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। গত পর্বে হোমস্টে আসার এই রাস্তাটা দেখে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। সত্যি রাস্তাটা খুব চড়াই, তবে এই একটাই টার্ন। এই ওপরের রাস্তাটাই লাভা যাওয়ার মূল রাস্তা। লাভা এখান থেকে মাত্র 20 কিলোমিটার। তবে আমরা যাচ্ছি আজকে উল্টো পথে, নিচে ওদলাবাড়ির দিকে। বর্ষার পাহাড়, চারিদিক কেমন ঘন সবুজ, অপূর্ব সুন্দর লাগে দেখতে। হোমস্টে থেকে বেরিয়ে আমরা দিনের বাকি সময়টা কাটাবো ওদলাবাড়ি, ডামডিম এই অঞ্চলগুলোতে। যেহেতু বর্ষায় পাহাড়ে ওঠার রিস্ক, টেনশন এগুলো কোনোটাই আমরা নেব না, তাই আজকে আমাদের বিচরণ ক্ষেত্র হবে এই জায়গাটা। বর্ষাকালে আপনারা যারা যেতে চান পাহাড়ে, তারা তো অবশ্যই স্বাচ্ছন্দ্যে যেতে পারেন, কিন্তু যারা যেতে চাইছেন না তাদের জন্য এই অপশানটা। আমাদের এই পুরো ভিডিওটাতেই আপনারা দেখেছেন যে আমরা এমন একটা জায়গা চুজ করেছিলাম যে জায়গাটা একদম আপনার পাহাড় না, আবার একদম ঠিক সমতলও না। পাহাড়ের ফিলিংস আপনি পাবেন, আর সমতলের মতন গাড়ি নিয়ে যাওয়া, সেখানে থাকা, সেখান থেকে বেরিয়ে আসা, তার সমস্ত কিছু স্বাচ্ছন্দ্য আপনি এই প্রপার্টির মধ্যে পেয়ে যাবেন। বর্ষার ডুয়ার্স কি যে অপরূপ সুন্দর। নীল পাহাড়ের কোল থেকে বেরিয়ে আসছে কত শত নদী, চঞ্চল ছন্দে বয়ে যাচ্ছে নিজের গন্তব্যে। হোমস্টে থেকে বেরিয়ে আমরা প্রথমে ঘুরে দেখব বাগড়াকোটের সেই বিখ্যাত লুকপুল, তারপর যাব ডামডিম মনাস্ট্রিতে এবং শেষে ওদলাবাড়ির বিখ্যাত খাটুশ্যাম মন্দিরে। একটা ছোট্ট রিকোয়েস্ট, ডুয়ার্সের বিভিন্ন জায়গায় প্রচুর মিলিটারি ক্যাম্প আছে। সেই সমস্ত জায়গা দিয়ে পাস করার সময় আপনারা ক্যামেরাটাকে অফ করে রাখবেন। আর মাত্র একটা টার্ন,
তারপর আমরা এই ব্রিজটার ওপর দিয়েই যাব। এক কথায় ভয়ঙ্কর সুন্দর। ছোটবেলায় স্কুলে স্যার বলতেন যে বড় হয়ে যা ইচ্ছা হবে তাই হও, যদি মুচিও হও। আমি কোনো পেশার উপর অসম্মান না করেই বলছি, যদি মুচিও হও তাহলে এমন মুচি হও যেন পাড়ার সবাই তোমার কাছেই আসে তাদের জুতো সারাই করার জন্য। এই জায়গাতে এলে আপনি অবশ্যই আপনার নিজের দেশের জন্য একবার গর্ব অনুভব হবে যে দেশ এই রকম ইঞ্জিনিয়ারের জন্ম দিয়েছে। সত্যি অসাধারণ। কিছু কিছু সময় আপনার কথা, বিশেষণ, বিশেষ্য সব মিলেমিশে একাকার হয়ে যাবে, বিশেষ করে যদি প্রথমবার হয়। এক কথায় এটি একটি ইঞ্জিনিয়ারিং মার্ভেল। অনেকে আবার এই লুপ ব্রিজটিকে স্নেক ব্রিজও বলে থাকেন। নেপালি ভাষায় একে বলে সেল রোটি পুল। নেপালিদের একটা সুইট ট্র্যাডিশনাল ব্রেড আছে যার নাম সেল রোটি, সেখান থেকে এই নামকরণ। এটি প্রকৃতপক্ষে ন্যাশনাল হাইওয়ে 717A, যেটা জলপাইগুড়িকে কালিম্পংয়ের সঙ্গে জুড়ছে। কালিম্পং হয়ে এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে সিকিমে। পুরো রাস্তা জুড়ে লুপ কিন্তু এই দুটোই। নিচেরটা দেখলেন যেটা ইংরেজি 8 ডিজিটের মতো, আর ওপরেরটা এইটা। খুবই ভয়ঙ্কর যেহেতু উচ্চতা অনেকটাই বেশি। এখন যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি, এটা বছরখানেক আগে একদম ভাইরাল হয়ে সবাইকার মোবাইল, ইউটিউব, ইনস্টাগ্রামে অনেক দাপিয়ে বেরিয়েছে। লুপ পুল, যেটা বাগরাকোট থেকে আপনি লাভা পর্যন্ত যেতে পারবেন। যেহেতু এখন বর্ষাকাল, তাই রাস্তার মধ্যে কিছু কিছু জায়গাতে ভাঙা আছে এবং কিছু কিছু জায়গাতে কাজও হচ্ছে। কিন্তু তা হলেও লুপ পুলের মধ্যে দাঁড়িয়ে বা লুপ পুলের যেটা ভিউ পয়েন্ট, সেইখানে দাঁড়িয়ে ভিউটা আপনার নিতে কোনো বাধা নেই। আমরাও সেই জায়গাতেই আছি এখন। লুপ পুলের ওপর থেকে অনেকগুলো নদী দেখা যায়। লিস, ঘিস, চেল এবং আরও অনেকটা দূরে বয়ে চলেছে সুন্দরী তিস্তা। আমরা এখন নেমে যাচ্ছি নিচে। তবে যদি কালিম্পং যাওয়ার NH10 বন্ধ থাকে তাহলে এই রাস্তা ধরেও আপনারা কালিম্পং পৌঁছতে পারেন। এই রাস্তা দিয়ে পৌঁছে যাওয়া যায় লাভা, লোলেগাঁও, কাফের, পাবং, ইয়েলবং, চুইখিম এই রকম নানান ছোট ছোট কালিম্পংয়ের অফবিট জায়গাগুলোতে।
চলুন এই বর্ষায় একটু এগিয়ে আমরা বাগরাকোটের লিস নদীটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি। যে নদীতে পা ডুবিয়ে বসে আছি এটা লিস নদী, আর জায়গাটা হলো বাগরাকোট। বাগরাকোটের আর্মি ক্যাম্পের সামনে। শীতকালে এখানে অনেকে পিকনিক করতে আসে। লুকফুল যদি দেখতে আসেন তাহলে আপনার গাড়ির চাকা যেন এই লুকটা না মিস করে। যদি কখনো এখানে আসেন তাহলে শুধুমাত্র প্রকৃতিকে উপভোগ করার জন্যই আসবেন, এবং প্রকৃতিকে উপভোগ করতে হবে নদীর এই সাইডে বসে। বর্ষাকালে কিন্তু যখন তখন হড়কা বান আসতে পারে, দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা প্রবল। তার উপর ভয় হলো এই যে করিডোরটা, এটা পুরোটাই এলিফ্যান্ট করিডোর। ওই সাইডে কোনো জনবসতি নেই, ওটা ফরেস্ট। আরেকটা কথা একটু বলে রাখি, এখন যে নদীর জলটা ঘোলা দেখছেন তার কারণ হলো ওপরে কনস্ট্রাকশনের কাজ চলছে। লাস্ট 3-4 দিন ধরে ভালো বৃষ্টি হয়েছে, তাই এই জলটা ঘোলা। না হলে আপনার মোবাইলের স্ক্রিনের কাঁচের থেকেও পরিষ্কার। বাগরাকোট থেকে বেরিয়ে আমরা এখন পৌঁছে গেছি ডামডিম মনাস্ট্রিতে। তবে শুধুমাত্র এটি মনাস্ট্রি নয়, এটি হায়ার বুদ্ধিস্ট স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার। মনাস্ট্রির ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই এবং মূল মন্দিরের ভেতর ফটোগ্রাফিও অ্যালাউ নেই। মনাস্ট্রির নিজস্ব ফেসবুক পেজ থেকে আমরা কিছু ছবি আপনাদের জন্য দিলাম। ডামডিমের প্রকৃতির কোলে অবস্থিত এই স্থানে খুঁজে পাওয়া যায় জ্ঞান, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব সমন্বয়। জ্ঞান এবং শান্তির সন্ধানকারীদের জন্য এটি একটি অনন্য গন্তব্য। 1984 সালে মাত্র 15 জন পড়ুয়াকে নিয়ে এই ইনস্টিটিউটটি তৈরি হয়েছিল। ধীরে ধীরে ছাত্র সংখ্যা বাড়তে থাকে। 2019-এ ছাত্র সংখ্যা গিয়ে পৌঁছয় 350-এ। পর্যাপ্ত জায়গার অভাব এবং নানান কারণে ইনস্টিটিউটটিকে কর্ণাটক থেকে ডামডিমে স্থানান্তরিত করা হয়। মনাস্ট্রির চারদিকে অপার প্রশান্তি। ভগবান বুদ্ধের সামনেই চলে পাঠদান পর্ব। প্রত্যেক দিন সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত মনাস্ট্রি খোলা থাকে।
ডামডিম মনাস্ট্রি থেকে বেরিয়ে আমরা চলেছি ওদলাবাড়ির খাটু শ্যাম মন্দিরে। ভগবান খাটু শ্যাম মহাভারতের এক চরিত্র, যার আসল নাম বার্বারিক। তিনি ছিলেন ভীমের পুত্র ঘটোৎকচের ছেলে। বহু সাধনার ফলে তিনি 3টি অজেয় তীরের অধিকারী হয়েছিলেন, যে তীর তার কথা মতো চলত। তবে বার্বারিক তার মাকে কথা দিয়েছিলেন তিনি সবসময় যুদ্ধে পরাজিতদের পক্ষেই থাকবেন। এদিকে কুরুক্ষেত্রের যুদ্ধে তখন পাণ্ডবরা প্রায় জয়লাভের মুখে। কৃষ্ণ দেখলেন মহাবিপদ। খাটু শ্যাম যদি কৌরবদের পক্ষে দাঁড়ায় তাহলে যুদ্ধে পাণ্ডবদের পরাজয় কিন্তু নিশ্চিত। বাসুদেব বার্বারিককে যে কোনো একটি পক্ষ বেছে নিতে বললেন, কিন্তু বার্বারিক তার মায়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তিনি পরাজিতদের পক্ষেই দাঁড়াবেন। বাসুদেব তখন বার্বারিককে তার মাথাটি উপহার হিসেবে চাইলেন। সঙ্গে সঙ্গে বার্বারিক তার মাথাটি কেটে বাসুদেবকে প্রদান করলেন। যুদ্ধে পাণ্ডবদের জয়লাভের পর শ্রীকৃষ্ণ বার্বারিকের কাটা মাথাটিকে নদীর জলে ভাসিয়ে দিলেন এবং তাকে বর প্রদান করলেন কলিযুগে তিনি শ্যাম হিসেবেই পূজিত হবেন। বহুকাল পর কলিযুগে রাজস্থানের খাটু গ্রামে এক গোপালক মাটির নিচ থেকে তার প্রস্তরীকৃত এই মাথাটি পান। তখন থেকেই তিনি খাটু শ্যাম নামেই পরিচিত। শ্রী খাটু শ্যাম কলিযুগের দেবতা, পরাজিতদের দেবতা। তিনি হারে কা সাহারা। খাটু শ্যাম মন্দির প্রাঙ্গণেই রয়েছে একটি শিব মন্দিরও। সন্ধেবেলা সেখানেও আরতি হয়। অপূর্ব সুন্দর এই মন্দির প্রাঙ্গণটি। আপনারা যদি মালবাজার, ওদলাবাড়ি, ডামডিম, মানাবাড়ি এই অঞ্চলে ঘুরতে আসছেন তাহলে অবশ্যই একবার এই অপূর্ব মন্দিরটিকে এবং বাবা শ্যামকে দর্শন করে যাবেন। দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত মূল মন্দিরের গর্ভগৃহটি বন্ধ থাকে। এক অপূর্ব প্রশান্তি মনে নিয়ে আমরা চলেছি এখন কাঠামবাড়ি ফরেস্টের মধ্য দিয়ে নিজেদের গন্তব্যে। তবে গন্তব্যে যাব বললেই তো হয় না, ডুয়ার্স মানেই পদে পদে বিস্ময়। রাস্তা আটকে দাঁড়িয়েছে এক দল হাতি। অবস্থা দেখুন। এরা মনে মনে ষড়যন্ত্র করেছে, বুঝলেন না? ডুয়ার্সে এসেছো, লুপুল মনাস্ট্রি মন্দির দেখলেই চলবে? আসল রাজা তো আমরাই। তাই শেষ পাতে রসগোল্লা।
হাতির দলকে পার করাতে করাতেই বেজে গেল প্রায় 7টা। ঘন অন্ধকার আর ততোধিক ঘন কাঠামবাড়ির জঙ্গল, কম্বিনেশন মারাত্মক। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।